সবাইকে জানিয়ে দেবো যে দুদক কত বড় দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, কিভাবে মানুষকে তারা টর্চার করে, র্যাবের মতো ডিবির মতো পিটায়, গরম পানি ঢালা হইতো, মুখে গামছা দিয়া বালতিতে করে পানি ঢালি দিত, বিভৎস নির্যাতন করতো তারা। এটা কল্পনা করা যায় না। একজন বিনিয়োগকারীও সাক্ষী নাই, একজন সাধারণ মানুষ সাক্ষী নাই। কারা সাক্ষী? কারা সাক্ষী? হচ্ছে সব সরকারি কর্মকর্তা, সব সরকারি কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এরা হচ্ছে, তারপর সাব রেজিস্ট্রার অফিস, এরা হচ্ছে সাক্ষী। সাথে সাক্ষী এনেছে যে সকল ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলেছি, সমস্ত ব্যাংকের সব অফিসারদেরকে বানিয়েছে সাক্ষী। এইভাবে 219 জন সাক্ষী বানিয়েছে। তারা চাইলে সাক্ষী কিন্তু 5-7 জন বানিয়েই মামলা করতে পারত। আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করেছি যে আপনারা এই 219 জন সাক্ষী কেন বানাইছেন? এরা তো কেউ সাক্ষী না, 219 কেন, এত কেন? বলে আমাদের তো প্ল্যান ছিল 300 সাক্ষী বানাবো, আমাদেরকে তো কমিশন নিষেধ করছে এত সাক্ষী বানায়ও না। তো আমি জানতে চাইলাম এত সাক্ষী কেন করলেন? বলে সাক্ষ্য নিতে নিতে মামলা যেন লম্বা হয়। মানে তাদের আগের থেকেই প্ল্যান যে সাক্ষ্য নিতে নিতে মামলাকে দীর্ঘায়িত করবে, মামলাও শেষ হবে, আমার সাজা খাটাও শেষ হবে। আমি যে সাজা খেটে ফেলেছি রায় হওয়ার আগে, এটা কোনো দুর্ঘটনা নয়, ইট ওয়াজ এ প্ল্যান, ইট ওয়াজ এ, কী বলবো আপনার, এত দুঃখের কথা। আমাকে তখন অফার দেওয়া হলো, ঠিক আছে আসেন একটা কম্প্রোমাইজ করি আপনার সাথে। আমি বললাম কি কম্প্রোমাইজ করবেন? বলে আপনি দেশ ছেড়ে চলে যান। কিভাবে সম্ভব? আমি তো আপনাদের কাছে এখন রিমান্ডে আছি। বলে আপনাকে আমরা এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, আপনার বউ বাচ্চাকে এয়ারপোর্টে আসতে বলেন, কাপড় চোপড় সব নিয়ে আসেন, টিকিট কাটেন, আপনাদেরকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, সেখান থেকে চলে যাবেন। আমি বললাম তারপরে আগামীকাল গণমাধ্যমের কাছে কি বলবেন যে আমি আপনাদের রিমান্ডে আছি, কোথায় ছিলাম? বলে যে আমরা বলবো যে রিমান্ড শেষে আপনাকে শাহবাগ থানায় নামাই দিয়ে আসছি, সেখানে 7-8 জন কনস্টেবল আর শাহবাগ থানার ওসিকে ক্লোজ করে দেবো, আর আপনার বিরুদ্ধে হুলিয়া দেবো যে পুরস্কার ঘোষণা করা হবে। অসুবিধা কি? আপনি টেনশন করেন কেন? আমাদের কাজ আমরা করবো, আপনি যাবেন কি না এটা বলেন। আমি বলছি না, আমি যাব না। বলে কেন যাবেন না? আমি বলছি আপনারা যে ওয়াদাটা করতেছেন এটা সত্য না, আপনারা কি করবেন আমি জানি। এইভাবে বলেছি, আমি কি করবেন আমি জানি। বলে কি করব? আমি বলছি এখান থেকে আমাকে এয়ারপোর্ট নেওয়ার কথা বলে আমার আগে হ্যান্ডকাপ লাগবেন, পিছনে চোখে আপনার বাঁধবেন বা চোখ খোলা রাখবেন, আমাকে বলবেন যে ভাগ ভাগ করে যখন আমি হাঁটা শুরু করব, পিছন থেকে আমার এখানে গুলি করে আমাকে ক্রস ফায়ারে নেবেন এবং বলবেন যে আসামি পালানোর সময় ক্রস ফায়ারে মারা গেছে। চুপ করে আমার দিকে তাকা রয়েছে দুদকের পরিচালক। বলে এত স্মার্ট হয়ে গেছেন? আমি বললাম হ্যাঁ, সুতরাং আমাকে জেলখানায় দিয়ে আসেন, আমি বিদেশে যাব না। আমি বাংলাদেশে থাকব। এর পরের দিনের ঘটনা, আমাকে দ্বিতীয় অফার দেওয়া হলো। বলে আজকে আপনার জন্য অফার আরও সহজ করে নিয়ে আসছি, কোনো ঝুঁকি নাই, আপনাকে আমরা 1 সপ্তাহের মধ্যে জামিন করিয়ে দেব। জিজ্ঞেস করলাম কি করবেন বলেন? বলে ডেস্টিনির সমস্ত কোম্পানি বন্ধ করে দেন, আপনাকে আমরা ভালো ভালো ব্যবসা দেব, সরকার আপনাকে অনেক ভালো ভালো ব্যবসা দেবে, ব্যাংক লোনও দেবে, আপনি ব্যবসার ট্রেন্ড চেঞ্জ করেন, ডেস্টিনি 2000 MLM কোম্পানি বন্ধ করেন। তখন আমি বললাম এই কোম্পানি বন্ধ করলে প্রায় 45 লক্ষ লোক আছে, এরা বেকার হয়ে যাবে এবং এগুলো সরকারের এগেনস্টে ভোট দেবে। তখন আমাকে বলে সরকার ভোট নিয়ে চিন্তা করে না। দুদক বলতেছে কিন্তু সরকার ভোট নিয়ে চিন্তা করে না, আপনি ডেস্টিনি বন্ধ করবেন কিনা বলেন। তখন চেয়ারম্যান সাহেব একটু দূরে বসা, উনি মনে করছে আমি যদি বাই চান্স লোভে পড়ে রাজি হয়ে যাই, উনি তখন আমাকে দূরের থেকে এরকম ইশারা করে, মানে আপনি রাজি হবেন না। আমি তো রাজি হবই না। তখন আমি বললাম যে ভাই, আমি তখন সাহস পেয়ে গেলাম, হোসেন সাহেব যখন আমাকে ইশারা করলো রাজি হবেন না, তখন আমি বললাম না ভাই, আমি ডেস্টিনি বন্ধ করতে রাজি না, আপনি পারলে আমাকে পৌঁছায় দেন, নাজিমুদ্দিন রোডে জেলখানা পাঠিয়ে দেন। এইভাবে আমাদের রিমান্ড শেষ হয়েছে। তাই ডেস্টিনি সম্বন্ধে আপনারা কিন্তু অনেক তথ্য জানেন না। আজকের এই দিনটি যে এখানে হবে, এরকম যে আমি আসবো সাংবাদিকদের সামনে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা আমি তখন থেকে স্বপ্ন দেখতাম যে আমি একজন হলেও গণমাধ্যমের সামনে গিয়ে এই সকল ইতিহাস তুলে ধরবো এবং সবাইকে জানিয়ে দেবো যে দুদক কত বড় দুর্নীতিবাজ প্রতিষ্ঠান, কিভাবে মানুষকে তারা টর্চার করে, র্যাবের মতো ডিবির মতো পিটায়। আপনি কল্পনা করতে পারবেন না তাদের একটা টর্চার সেল ছিল। সেই টর্চার সেল আমাকে যদি এখন দুদকে নিয়ে যাওয়া হয়, আমি সেই রুম দেখায় দেবো যেখানে টর্চার করা হতো, গরম পানি ঢালা হতো, মুখে গামছা দিয়া বালতিতে করে পানি ঢালি দিত, বিভৎস নির্যাতন করতো তারা। এটা কল্পনা করা যায় না। যারা নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে পরবর্তীকালে জামিন পেয়ে পালায় গেছে, এরকম আমি কয়েকজনকে আপনাদের সামনে হাজির করতে পারবো বা তাদেরকে আমি ভিডিও কনফারেন্সে আনতে পারবো, তারা এখন আমেরিকাতে পলাতক। তাদের মধ্যে একজন হচ্ছে মাসুদ রানা।
মাসুদ রানা পরে আমার কাছে বলেছিল যে আমাকে এইভাবে বীভৎস মাইর দিছে এবং আমার এই মুখে গরম পানি দিয়ে আমাকে এইভাবে টর্চার করছে, দড়ি দিয়ে ঝুলাই দিছে থাকে। আপনারা কেউ কোনোদিন স্বপ্নে ভাবছেন যে দুদক নির্যাতন করতে জানে? দুদক তো দুর্নীতি দমন করার কথা, তারা কি করে মানুষকে নির্যাতন করে এইভাবে? এই ছিল আমার সংক্ষিপ্ত ইতিহাস। আমি আজও সেই বীভৎস দিনগুলোর কথা ভুলি না। আমাকে এমন কথা বলা হয়েছে, আপনি যদি আমাদের কথায় স্বীকার না করেন আপনার বউ বাচ্চা ধরে নিয়ে আসবো, আপনার বউ কই থাকে আমরা জানি, আর যদি আপনি আমাদের কথা শুনেন আপনার বউকে মামলা থেকে অব্যাহতি দিয়ে দেবো এবং তাদেরকে টাচ করব না। আমি বলেছি আমার পক্ষে সম্ভব না, যে কারণে আমার বউকে তারা আসামি বানিয়েছে। এবং শুনলে আপনারা অবাক হবেন, ফ্যাসিস্ট সরকার চলে গেছে, আমার বউ এখনও জেলে আছে, বের হতে পারছে না। জেলখানার ভিতরে ডেস্টিনিতে 46 জন আসামি করা হয়েছে, 46 জনকে আসামি করা হয়েছে, একটি ব্যক্তিও জেলখানায় নেই একমাত্র আমার ওয়াইফ ছাড়া, আমার স্ত্রী ছাড়া। এর কারণ কি? তাদের তো রাগ আমার উপরে, টর্চার করবে আমাকে, আমার পরিবারকে, আমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার দুইটা নাবালক বাচ্চা 12টা বছর একা একা বড় হয়েছে, তাদের কোনো আমাদের কোনো আত্মীয় স্বজন তাদেরকে ঠিকমতো দেখতে আসে নাই। মাঝে মধ্যে এইসব ভাত দিয়ে চলে যেত, একটু খাবার দিয়ে চলে যেত। তারা অন্ধকার নগর ঘরের মধ্যে কীভাবে যে কষ্টের দিন যাপন করছে এটা ভাষায় প্রকাশ করার মতো না।